স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে গেল কিছুদিন আগ পর্যন্ত যেই সংঘাত সহিংসতা ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি, আমরা নিশ্চয়ই কেউ সেই ধ্বংসযজ্ঞ দেখব সেটি প্রত্যাশা করিনি। সেই রণক্ষেত্র বাংলাদেশ হয়ে উঠুক সেই আশাও হয়তো আমরা কেউ করিনি, কিন্তু এরপরও ছাত্রদের একেবারেই যৌক্তিক আন্দোলন, যেটি খোদ প্রধানমন্ত্রী বলছিলেন যৌক্তিক, সেই যৌক্তিক আন্দোলন কেন আসলে এই ধ্বংসযজ্ঞে সংঘাত সহিংসতায় রূপ নিল সেই প্রশ্ন বারবার থেকেই যাচ্ছে। কাদের ইন্ধনে আসলে এই সমস্যা আমরা হতে দেখলাম, কাদের ইন্ধনে কাদের মদতে আমরা দেখলাম ছাত্রদের এই আন্দোলন হয়ে উঠলো একেবারেই রাজনৈতিক একটি আন্দোলন, হয়ে উঠলো একেবারে রণক্ষেত্র। সেই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। সহিংসতা ও ধ্বংসের বিচার দাবি করেছেন খোদ প্রধানমন্ত্রী এবং তিনি জনগণের কাছেই সেই বিচার দাবি করেছেন। সেই সব কিছু নিয়ে আজকের ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, সহিংসতা ও ধ্বংসের বিচার দাবি এই বিষয় নিয়ে আজকের আলোচনায় আমার সাথে দুজন অতিথি আছেন। শুরুতেই আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দলীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আছেন জুলফিকার আলী মানিক, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। খুব স্বাভাবিকভাবেই দেশে আসলে যখন কোনো ধরনের সংঘাত সহিংসতা হয় কিংবা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, সরকারি পদে আসলে যারা থাকেন তাদের উপরে অনেকটা দায়ের জায়গাটি চলে যায়। সেখানে জানতে চাইছি আসলে যেই সময়টাতে আমরা দেখলাম ছাত্রদের এই কোটার সংস্কারের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু যথেষ্টভাবেই আমরা দেখেছি যে সরকারও বলছিল যে তাদের আন্দোলন যথেষ্ট যৌক্তিক এবং যথেষ্ট সহনশীল ভূমিকা আমরা পালন করতে দেখেছি সব পক্ষকে। হঠাৎ করে এই আন্দোলন রণক্ষেত্রে পরিণত হলো এবং সেখান থেকে আমরা প্রাণহানি দেখলাম। নিশ্চয়ই কোনো প্রাণহানি আমাদের কাছে কাম্য নয়। ধ্বংসযজ্ঞ দেখেছি, রাষ্ট্রীয় যে ভবনগুলো আছে, রাষ্ট্রীয় অবকাঠামোগুলো ধ্বংসযজ্ঞ আমরা দেখলাম। খোদ মাননীয় প্রধানমন্ত্রী বিচার চেয়েছেন জনগণের কাছে। দায় তো নিশ্চয়ই কাউকে না কাউকে নিতে হবে। কি মনে করছেন প্রধান দায় আসলে কাদের হতে পারে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক সাংবাদিক মানিক, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দায়টি কার? এখন বিবেকের কাছে যদি প্রশ্ন করা হয়, উত্তরটা কিন্তু ওখান থেকে পাওয়া যাবে। একটা ধ্বংসযজ্ঞ হয়েছে, একেবারে সরকারের যে প্রতিষ্ঠানগুলো একেবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করছে জাতি হিসাবে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার তার যে গুরুত্বপূর্ণ যে অবদানগুলো, সেগুলোর উপরে আঘাত আসছে। মেট্রো রেল, তারপরে টেলিভিশন, এমনকি সেতু ভবন, যে সেতু ভবনের পদ্মা সেতুর সাথে যার সম্পর্কিত বিষয়গুলো, সমস্ত কিছুই আমি মনে করি যে একটা পরিকল্পনার অংশ। এখন মাননীয় প্রধানমন্ত্রী একেবারে খুবই বিমর্ষভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন এবং তার নিজ হাতে গড়া যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল উন্নতি অগ্রগতির লক্ষ্যে, এবং আমরা গর্বের সাথে সারা পৃথিবীতে মাথা উঁচু করে বলতে পারছি যে বাংলাদেশটা আমরা এই পর্যায়ে নিয়ে এসেছি। যেখানে পদ্মা সেতুর মতো এত একটা মহৎ প্রকল্প, যেটি বিশ্বব্যাংক সেখান থেকে সরে যাওয়ার পরও দেশের অর্থায়নে সেটি নির্মিত হয়েছে, এবং সেই যে সাহসের গর্বের অংশীদার আমরা, সেই জায়গায় আঘাতটা আসলো। এখন যেহেতু আঘাতটা আসছে, প্রশ্ন তো থাকবে। এখন যেহেতু ছাত্র সমাজের দাবি দেওয়া নিয়ে একটা আন্দোলন ছিল, কোটা সংস্কার আন্দোলন, এবং সেই আন্দোলনের যৌক্তিকতা কিন্তু সরকার মেনে নিয়েছে। এখন কিন্তু আমি যেটা মনে করি যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো, সে প্রতিষ্ঠানগুলোর দায় দায়িত্ব তো সকলেরই আছে। এখানে সবচেয়ে যে বিষয়টি এখন আমাদের সামনে নিয়ে আসতে হবে, সেটা হলো যে আমরা এই দায় দায়িত্ব বলেন অথবা অন্য যা বলেন, এই ব্লেম গেম অথবা এই কিছুর মধ্যে না গিয়ে আমরা কি সামনে এগোবো না? এবং সামনে আমাদের এগোতে হবে, কারণ বাংলাদেশ তো আমাদের সকলের বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের হৃদয়ের মধ্যে আছে। আমরা মনে করি যে ৭১-এর সেই ৩০ লক্ষ মানুষের জীবনদানের মাধ্যমে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছি, এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনয়ে আমাদের এই বাংলাদেশ। সুতরাং সেই বাংলাদেশের অর্জনের পিছনে যে এত ত্যাগ, এত তিতিক্ষা, সেই বাংলাদেশ ব্যর্থ হতে পারে না। সুতরাং আজকে আমি এই ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন তো একটা পর্যায়ে সরকারের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ পাশাপাশি তারা অবস্থান করেছে, সহ অবস্থান করেছে। এমনকি আন্দোলনের সাথে ছাত্রলীগের অনেক সহ অবস্থান করতে দেখেছি আমরা, নাকি আসলে একটা মুখোমুখি অবস্থান করলো একটা সময় গিয়ে ছাত্ররা এবং ছাত্রলীগ?
না না, আমি কথাটা বলি, মুখোমুখি অবস্থান কখন হয়েছে সেটা একটা ভিন্ন প্রশ্ন, কিন্তু একেবারে ক্যাম্পাসে সহ অবস্থানের মতোই ছিল। এবং অনেকগুলো ক্যাম্পাসে আমি দেখেছি, আমরাও তো ক্যাম্পাসের সাথে জড়িত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার ছিলাম বেশ কয়েকবার, তারপর আমি এখনও বেশ একটা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে আছি, আর একটা বিশ্ববিদ্যালয়ের বোর্ডের সাথে সম্পর্কিত। সুতরাং ক্যাম্পাসের ছাত্রদের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক আছে। সুতরাং আমরা মানে ক্যাম্পাসের পালসটা বুঝি, এবং সেখানে এই যে ঘটনাগুলো ঘটলো এবং এত তাড়াতাড়ি দৃশ্যপটটা পাল্টে যাচ্ছিল, মানে আসলে আমরাও একটা মানে মানে থ হয়ে গেলাম যে ঘটনাগুলো পাল্টে যাচ্ছে। মানে এই কুশীলবরা যারা পিছনে, তারা কিন্তু মানে এই ঘটনাগুলো তৈরি করার ক্ষেত্রে প্লটটা তৈরি করে দিচ্ছে। নাটকের মানে যারা পিছনে নির্দেশদাতা, তারা কিন্তু পরবর্তীতে আমরা তাদের সামনে দেখলাম, তাদের বক্তৃতা আসলো, তাদের বিবৃতি আসলো, এমনকি বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদল তো সাংবাদিক সম্মেলন করে বলেই ফেললো যে আমরা প্রথম থেকেই দিয়েছে এই পুরো ঘটনায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন না, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমি ওই জায়গাও যেতে চাচ্ছি না, যে ছাত্রদল বলছে যে এই কোটা আন্দোলনের সাথে আমরাও প্রথম থেকে সম্পৃক্ত, ঠিক আছে, থাকতেই পারে, কিন্তু এটার সাথে তো সারা দেশবাসীর একটা ইমোশনাল সম্পর্ক তো আছে। কিন্তু সেই জায়গায় এটি কেন এই ধ্বংসযজ্ঞের জায়গায়? এই প্রশ্নটিটা আপনার কাছে আসতে চাই আমি। জুলফিকার আলী মানিক, ষড়যন্ত্র অনেক গভীরে ছিল, সেটি আমরা দেখতে পাচ্ছি, এখন নেতাকর্মীরা বলবার চেষ্টা করছেন। আবার আমরা যে ব্লেম গেমের কথা বলছিলেন জুলফিকার আলী মানিক, সেটিও কিন্তু আমরা শুনলাম যে আসলে ব্লেম গেমও দেওয়া হয়েছে। আওয়ামী লীগ বারবার বলছে যে বিএনপি জামাত শিবির তারা করেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খোদ সরকার আসলে এই ঘটনার মদদ দিয়েছে। কিন্তু আসলে এখানে আমরা দেখেছি অনেকগুলো প্রাণহানি ঘটে গেল, সাধারণ ছাত্র থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেটি আসলে আমাদের কারোই কাম্য ছিল কিনা, কিংবা যে ধ্বংসযজ্ঞ দেখেছি একেবারে সাধারণ ছাত্রছাত্রীদের যদি এটা আন্দোলন হয়ে থাকে, তাদের পক্ষে এই ধ্বংসযজ্ঞ করা কি সম্ভব? না, এই বিতর্ক তো চলছে। এই বিতর্ক আজকে কত তারিখ? আমরা 26 তারিখ, এই বিতর্ক 27 তারিখ, এই বিতর্ক চলছে তো আজকে প্রায় 11-12 দিন ধরে, এবং এই বিতর্ক চলতে পারে। কিন্তু এখন আপনি যদি এই পেছনের দিকে তাকাই আর কি, আমাদের যেটা হয় অলওয়েজ, আমরা পেছনেরটা নিয়ে অনেক বেশি আলোচনা করতে থাকি, সামনের পথটা তখন আরো জটিল করতে থাকি, তারপরেও আলোচনাটা লোকে করতে চায়, করে। মানে যা হয়েছে কিছুই কাম্য নয়। এখন মানে মৃত্যুর ফিগার সংখ্যা যাই হোক, সেটা 1 হোক কিংবা 100 হোক বা 200 হোক, পুরোটাই বেদনার। আমি মনে করি না যে ফিগার বাড়লে বেদনা বাড়বে আর ফিগার কম হলে বেদনা কম হবে না। একটা মৃত্যুই যা বেদনার, অনেক মৃত্যু আসলে একই বেদনার, কোনো মৃত্যুই কাম্য নয়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে মৃত্যুর জায়গা পর্যন্ত আসলো কেন? এটা তো অনেকগুলো প্রশ্ন আছে। সো আমরা জানি যে এই মানে ক্ষমতাসীন রাজনৈতিক দল বলেন বা সরকারি দল বলেন বা সরকারের জায়গা থেকে বলেন, বিভিন্ন স্টেপ বাই স্টেপ কিছু ভুলের আলোচনা যে হচ্ছে না তা না। যেমন সংলাপটা সুযোগ ছিল, সংলাপটি হয়নি কেন? তারপরে যেই জিনিসটা যে হয়েছে ছাত্রলীগ সামলাতে পারবে বলে যেটা আওয়ামী লীগের সেক্রেটারি বলেছেন, সেটা আবার কেউ বলছেন যে ওইটা উনি একটা পলিটিক্যাল বক্তৃতা দিয়েছেন, ওটাকে উস্কানি। এইগুলি কিন্তু আপনি চলতে থাকবে। আবার যদি আর আদার সাইড দেখেন, স্টুডেন্টদেরটা আন্দোলনটা কোটার, তারা যেটা চেয়েছে, প্রথম চেয়েছে কোটা বাতিল। একদম শুরুতে যদি দেখেন, প্রথম 4 দিন তারা কোটা বাতিলের দাবিতে ছিল। 5ম দিন থেকে তারা শিফট করলো, বললো না আমরা সংস্কার চাই। এখন সংস্কার, অথচ দেখেন পরিপত্র যেটা হাইকোর্ট বললো যে বাতিল, ওতে কিন্তু কোটা বহাল হলো। এখন বাতিল না সংস্কার, এই বিভেদের মাঝখানে কিন্তু দেখেন যখন ফাইনালি আপনার অ্যাপিলের ডিভিশন একটা পর্যায়ে এসে, তো অ্যাপিলের ডিভিশন ওটাকে স্থগিত করে দিল, অর্থাৎ ওই পরিপত্রটা আর কার্যকর নেই, বা হাইকোর্টের রায়টা কার্যকর নেই, অর্থাৎ কোটা শূন্য হয়ে গেল। কিন্তু তো কোটা শূন্য যখন হয়ে গেল, তখনই কিন্তু প্রশ্ন উঠছে যে 1 মাসের জন্য কোটা শূন্য, তখন ছাত্ররা কিন্তু 1 মাসের জন্য চাইলে অপেক্ষাটা করতে পারতো, সেই সুযোগ ছিল, কিন্তু যৌক্তিক জায়গা, কিন্তু তারা ওই জায়গাটায় যায়নি। বারবার ধৈর্য ধরা, এমন তাদের একটু দাবিরও শিফট আছে, এই যে বাতিল, সংস্কার, আদালতে মীমাংসা না, আদালত মানি না, নির্বাহী আদেশে মীমাংসা না, নির্বাহী আদেশ মানি না, যেতে হবে পার্লামেন্টে। এই যে শিফটিংগুলি নিয়েও কিন্তু প্রশ্ন তোলা যায়। আবার সরকারের যে ভুলগুলি আলোচিত হচ্ছে, সেটা ভুল না ইচ্ছাকৃত ভুল নাকি, সব নিয়েই জটিল আলোচনা চলতে পারে। কিন্তু এই কথা সত্য যে সবকিছু শেষে একটি শান্তিপূর্ণ আন্দোলন অনেক দিন ধরে চলার পরে, প্রায় 2 সপ্তাহ, এটা আনফর্চুনেটলি একটা সহিংসতায় রূপ নিয়েছে। আমার কাছে যেটা একদম ব্যক্তিগতভাবে মনে হয় আর কি, জিনিসটা কোটা দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে সহিংসতায়। এখানে অনেকগুলো মনে রাখতে হবে যে আমাদের এখানে অনেক দিন ধরে একটা সরকার বিরোধী আন্দোলন কিন্তু চলমান আছে, যাদের একমাত্র লক্ষ্যই হচ্ছে
এই সরকারকে পতন ঘটানো, এবং তারা যে কোনো সুযোগ নিবে, এটাই হচ্ছে তার রাজনীতির কৌশলের নর্মাল, এটা পলিটিক্সে এই কৌশল হবে। ফলে তারা এটাকে অনেকেই অনেক স্বার্থে কাজে লাগিয়েছে। দেখেন, আমি জানি না আপনার স্মৃতিতে এখনো কতটা উজ্জ্বল, আমি রিপোর্টার হিসেবে 2009 সালে বিডিআর মিউটিনি কভার করেছি, বিডিআর বিদ্রোহ, আপনার স্মরণে থাকবে ডেফিনেটলি। বিদ্রোহের যখন ম্যাসাকারটা হয়ে গেল, তখন আমরা দেখলাম পুরো জিনিসটা শুরু হলো চাল ডালের একটা দাবি দাওয়া নিয়ে, চাল ডালের বাণিজ্যের ভাগ বাটোয়ারা, তারপরে শেষ হলো একটা ম্যাসাকার দিয়ে। তো চাল ডালের বাণিজ্যের টাকা পয়সার ভাগ কেন ম্যাসাকারে শেষ হবে, দ্যাটস দ্য কোশ্চেন। পরে আমরা দেখলাম ওই চাল ডালের ওপরে আরেকজনের স্বার্থ জড়িত হয়েছে, আরেকজন করতে করতে যাদের ম্যাসাকারের টার্গেট ছিল ওরা ওই পদ পেয়ে তার টার্গেটটা ফুলফিল করেছে। আমার কাছে মনে হয়েছে, একদম রিপোর্টার হিসেবে আমার ওইটা অভিজ্ঞতা থেকে কভার করার, এইখানে কোটা নিয়ে সাধারণ ছাত্রদের যে আন্দোলনটা শুরু হয়েছে, পরবর্তীতে যারা ঢুকেছে বিভিন্ন স্বার্থের মানুষ, এক পর্যায়ে ছাত্রদের হাতে আর তার আন্দোলনের নেতৃত্ব বা নিয়ন্ত্রণ কোনো কিছু ছিল না। আরেকটু যদি আমরা অন্যভাবে বলতে চাই যে এই আন্দোলনকে পুঁজি করে আসলে একটা পক্ষ আসলে ঢুকে গেল এই আন্দোলনে, আমরা রাজনীতিকীকরণ করে ফেললাম আসলে পুরো। শুধু রাজনীতিকীকরণই না, মনে করেন যে কারো হয়তো লক্ষ্য থাকতে পারে এটাকে সুযোগে সরকারকে পতন ঘটানো যায় কিনা, কারো হয়তো লক্ষ্য থাকতে পারে যে সরকার পড়ুক না পড়ুক বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা যায় কিনা। ফলে এক একজনের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এক এক রকম। ফলে এই জায়গায় যেটা হয়েছে, আপনি যেটা বলেছেন সহিংসতা, রাইট, মানে প্রাইম মিনিস্টার জনগণের কাছে আহ্বান জানিয়েছেন এটার বিচারের জন্য, সেটা উনি জানাতে পারেন, কিন্তু ডেফিনেটলি এটার একটা খুবই ইম্পার্শিয়াল, একটা নিরপেক্ষ থরো ইনভেস্টিগেশন প্রয়োজন। কারণ এটা নিয়ে এত বেশি প্রশ্ন তৈরি হচ্ছে যেটা স্বচ্ছ একটি তদন্ত এবং সেটা মানুষের সামনে উন্মুক্ত না করলে এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্তি থেকে যাবে। আন্দোলনকে আসলে রাজনীতিকরণ করে ফেলি কোথাও না কোথাও গিয়ে। আবারও যদি আপনার কাছে আসি, এই রাজনীতিকরণ করতে গিয়ে আসলে এই যে বিচার আমরা খুঁজতে চাইছি কিংবা কারা আসলে এই ধ্বংসযজ্ঞ করলো তাদেরকে খুঁজতে গিয়ে কিন্তু এখন অনেক ধরনের কথা সামনে আসছে। আপনি নিশ্চয়ই জানেন ডিএমপি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ তিনি বলেছেন কোটা আন্দোলন চলাকালে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে একজন নেতা 4 লাখ টাকা দেন। অর্থাৎ কোনো না কোনো ভাবে আসলে এই সম্পৃক্ততাগুলোও বেরিয়ে আসছে। যে দৃষ্টান্তমূলক শাস্তির কথা আমরা বলছি কিংবা আসলে সঠিকভাবে এই ধরনের সহিংসতার বিচার হবে কিনা সেটি নিয়েও কি প্রশ্ন থাকার এখনো আরো সুযোগ আছে? দেখুন, যারা তদন্ত করছেন তারা তদন্তের জায়গা থেকে কথা বলবেন। আমি একেবারেই একজন রাজনৈতিক কর্মী। আমি যেটা মনে করি যে আজকে সমস্ত ঘটনা যেগুলো ঘটছে এর তো নির্মোহ একটা বিচার অবশ্যই হতে হবে, এবং সেই ক্ষেত্রে বিচার তো আমরা চাই, কিন্তু একেবারে মানে পরিস্থিতির শিকার যাতে কেউ না হয় তার জন্য কিন্তু সরকার সচেতন। ইতিমধ্যে আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু বারবার বলছেন যে আসলে শিক্ষার্থীরা যাতে কোনোভাবে নাজেহাল না হন, শিক্ষার্থীদের কোনো রকম যাতে সমস্যা না হয়, তাদেরকে এই বিচারের আওতা থেকে কিভাবে মুক্তি দেওয়া যায় এই বিষয়গুলো কিন্তু সরকারের ভাবনার মধ্যে আছে। সুতরাং আমি যেটা মনে করি যে আজকে যারা পিছনে থেকে এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের তো অবশ্যই শাস্তির আওতা আনতেই হবে। কারণ এই বাংলাদেশ তো বহু মানে ত্যাগের বিনিময়ে বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা তো ধ্বংস হতে দিতে পারি না। আজকে দেখেন যে এই যে কি বলেন সাংবাদিক মানিক বললেন যে পিলখানার ঘটনাটি, তো সেই যে ঘটনা একেবারে সরকারটা আসলো তার 49 দিনের মাথায় এইরকম একটা ঘটনা ঘটে গেল, এবং সেই সময় খেয়াল করবেন যে এইরকম দুঃসময়েও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মানে একটা অগ্নিগর্ভা একটা অবস্থা, ক্যান্টনমেন্টে তাদের স্বজন হারানোর ব্যথা, কলিগ হারানোর ব্যথা, সমস্ত কিছু নিয়ে সেখানে ক্যান্টনমেন্টে কত বড় মানে একেবারে সৎ সাহস এবং থাকলে ছুটে যেতে পারেন, তাদের মাঝে গিয়ে কথা শুনতে পারেন, এটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা করেছেন। এবং সেই কারণে সব ধ্বংসযজ্ঞের কাছে ছুটে যাচ্ছেন, এবং এবারও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন, এবং তিনি কিন্তু মানে তার নিজের সৃষ্টি যে স্থাপনা সেগুলো তার কেমন লাগছে, তার মর্মবেদনা কি আমরা অনুভব করতে পারছি? আমি একটু শেষ করি। তো আরেকটা জিনিস, যে আরেকটা যে সংলাপের বিষয়টি, এটা কিন্তু একেবারে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছিলেন রেডিও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে, সেখানে কিন্তু মানে 2 জনকে দায়িত্ব দিয়েছিলেন, 2 জন মন্ত্রীকে, তাই না? তারপরে তারা কিন্তু মানে সংলাপের ব্যাপারে কিন্তু আহ্বানটা জানিয়েছিলেন।
এবং প্রধানমন্ত্রী অফিসটা কিন্তু প্রস্তুত ছিল, কিন্তু আসলে মানে সংলাপটি হয়নি অথবা হতে দেওয়া হয়নি। যারা আজকে ধ্বংসযজ্ঞগুলো করেছে তারা কিন্তু সংলাপটি হতে দেয়নি। এবং আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, আসলে কাদের আক্রমণ করা হচ্ছে এখন আমরা দেখছি যে আসলে অনেক ধরপাকড় চলছে, সেটি নিয়ে নানা ধরনের গুজবও আমরা দেখতে পেয়েছি। সেই জায়গাটি থেকে 3 জন সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হয়েছে এমন একটি কথা আমরা শুনতে পাচ্ছি। এখানে একটা প্রশ্ন আছে, না না একেবারে ক্লিয়ার করেছেন যে তাদের জি কারা তাদের আক্রমণ করতে চাচ্ছেন সেটি জানতে আসলে 3 সমন্বয়কে তুলে নেওয়া হয়েছে। এই যে গুজবের জায়গাগুলো, সে কারণে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়া পর্যন্ত আমাদের বন্ধ রাখতে হয়েছে। এই প্রশ্নগুলোর আমরা একটু উত্তর খুঁজতে চাই। একটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরবো। জেডএসআরএম নিবেদিত দেশ সম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জুলফিকার আলী মানিক, যে জায়গাটিতে ছিলাম আমরা ঠিক বিরতির আগে, যে কোনো ধরনের আন্দোলনে আমরা দেখি এক ধরনের গুজব ছড়িয়ে যায় এবং সেই গুজবের কারণে আরো বেশি সহিংসতা কিংবা আরো বেশি আসলে আমরা দেখেছি যে ধ্বংসযজ্ঞ বেড়ে গেল। এমনও আমরা বলতে শুনছিলাম, যেটি বলছিলেন অ্যাডভোকেট আফজাল হোসেন, যে 3 জন সমন্বয়ককে তুলে যাওয়া হয়েছে, যেটি আজকে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পরিষ্কার করে বলেছেন কারা আসলে যারা সমন্বয়ক তাদেরকে আক্রমণ করতে চাইছেন সেটি জানতে আসলে 3 সমন্বয়কে হেফাজতে নেওয়া হয়েছে। এই গুজবের জায়গাগুলো নিয়ে যদি আপনার কিছু বলার থাকে। না, গুজব জিনিসটা তো নতুন কিছু নয় আসলে, মানে সারা দুনিয়াতেই এই যে গুজব, এখন হয়তো গুজবের ছড়ানোর মাধ্যমটা আরো বেশি সহজ হয়ে গেছে বিকজ অফ সোশ্যাল মিডিয়া। গুজব, আপনি যদি গুজব বলেন, মানে আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার কারো কারো বিরুদ্ধেও একসময় গুজব ছড়ানোর অভিযোগে দাঙ্গাও হয়েছে। কিন্তু এটা কিন্তু যদি আপনি বলেন যে সত্যটা স্পষ্ট করে বলতে, তাইলে বলবো যে আমাদের একটি ইনকিলাব পত্রিকা আছে, সেই পত্রিকায় আপনার 90-এর দশকের একদম শুরুতে বাবরি মসজিদ ভারতের ভাঙা নিয়ে একটা গুজব বা মিথ্যা তথ্য, সেটার ভিত্তিতে রীতিমতো দাঙ্গা লেগে গেছিল আমাদের দেশে। তো এইগুলি হয় কি, দুটো জিনিস ঘটে। একটা হচ্ছে যে যখন তথ্যের প্রবাহ কম থাকে তখন গুজব ছড়ানোটা খুব সহজ। আর কিছু মানুষ থাকে একদম ডেলিবারেটলি গুজব ছড়াতে, কারণ গুজব থেকে তারা কোনো কিছু তাদের স্বার্থ হাসিল করতে চায়, যে এক্সাম্পলটা আপনাকে দিলাম আর কি। তো এটা একটা আছে। এখন গুজব তো কে কোত্থেকে ছড়াচ্ছে, কি করছে, এটার শেকড় খুঁজে পাওয়া সবসময় এটা একটা প্রায় অসম্ভব ব্যাপার। লোকে মজা করে অনেক জায়গাকে বলে এটা গুজবের ঘাঁটি, এটা গুজবের ঘাঁটি। অনেকে মজা করে, আমার মনে আছে আমি যখন 90 দশকের শুরুতে সাংবাদিকতায় এসেছি, লোকে মজা করে বলতো প্রেস ক্লাব নাকি গুজবের আখড়া, মানে ওখান থেকে ছড়ানো হয়। দ্যাট ওয়াজ দ্য perception of the people. I'm not saying that was true. So গুজব জিনিসটাকে আসলে রুখবার সবচেয়ে বড় যে জিনিসটা আমি মনে করি সেটা হচ্ছে আমাদের এই একটা কমন ওয়ার্ড আছে সচেতনতা, বাট সচেতনতা তো খুব ওয়াইডলি ইউজ হয়। আমি মনে করি মানুষের মধ্যে একটু এডুকেশনটা বাড়াতে হবে। এডুকেশন বলতে হচ্ছে বিদ্যার পড়ালেখা না, তার ব্রেনের আন্ডারস্ট্যান্ডিং। হোয়াট ইজ আন্ডারস্ট্যান্ডিং? অনলি থিং, তুমি যে কোনো জিনিস শোনার পরে একটা কোশ্চেন করবা, এটা কি সঠিক না বেঠিক, বাস এটুকুতেই কিন্তু গুজবের ডালপালা অনেকটুকু ছোট হয়ে যাবে। ওই কোশ্চেন না করেই যখন ছুটবে তখন ওই যে চাঁদে দেলোয়ার হোসেন সাইদিকে দেখার মতো হয়ে যায়, মানে ওই চাঁদ দেখতে দেখতে লোকে সারা দেশে একদম অস্থিরতা সহিংসতা তৈরি করে দিল। এনিওয়ে, সো গুজবের ব্যাপারটা আসলে মানুষের সচেতনতা তেমন দরকার। আবার এটাও ঠিক সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনোভাবে এই যে ফ্যাক্ট চেকিংয়ের একটা নানান রকমের টুল যদি তৈরি হয় এবং সেটার গেট কিপিং সেটা হতে পারে, সেটা তো আর ইন্ডিভিজুয়ালি সম্ভব না, সেটা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, অন্যান্য টুইটার যেটা এখন এক্স, এই সমস্ত জায়গায় যদি তাদের সাথে কথা বলে, কারণ এই গুজবের সাফারার কিন্তু শুধু আমরা, খোদ আমেরিকার গুজবের সাফারার, রাইট? ইভেন আপনার মনে আছে যে ট্রাম্প এবং হিলারি ক্লিন্টনের ইলেকশনের পরে কিন্তু হিলারি ক্লিন্টন এই সোশ্যাল মিডিয়ার এইসব প্রোপাগান্ডা গুজব নিয়ে অনেক ব্লেম করেছিলেন। সো দে আর সাফারার অলসো। সো এই জায়গাটায় আমার মনে হয় যে একটা খুব রেসপন্সিবল ডায়ালগ হতে পারে ন্যাশনালি, ইন্টারন্যাশনালি, এবং এটার একটা মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার একটা লং টার্ম, এটাকে ওভারনাইট কোনো ইস্যু নয়। বাট এটাও ঠিক যে তথ্যের প্রবাহ যদি আপনি খুব সহজ করে দেন, অর্থাৎ যা সত্য সেটা আমার পক্ষে যাক বিপক্ষে যাক মানুষকে দিতে থাকেন, তখন হয় কি মানুষ আর গুজবের কান দেয় না আর কি। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি যখন রানা প্লাজা নিয়ে রিপোর্টিং করি আজকে থেকে জাস্ট 12 বছর আগে, তখন একটা গুজব ছিল হাজার হাজার মানুষের লাশ লুকিয়ে ফেলা হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে এই গুজবটা নিয়ে অস্থিরতা হয়েছে, সহিংসতা হয়নি, কিন্তু মানুষের মধ্যে গুজব। কিন্তু ঘটনা হচ্ছে এই গুজবটা টেকেনি কেন? আমি এটার জন্য বলবো যে আমাদের যে সরকার বা অ্যাডমিনিস্ট্রেশন, তাদের একটা খুব ভালো ইয়ে ছিল, তারা একটা পর্যায়ে এসে এক্স্যাক্টলি কত শ্রমিক কাজ করেছে, কত শ্রমিক নিহত হয়েছে, কত শ্রমিক আহত হয়েছে, কত শ্রমিক আহত ছাড়া এই হিসাবটা যখন তারা স্বচ্ছ করে দিয়েছে, ওই গুজবটা কিন্তু আর
বাঁচতে পারেনি। তথ্যের প্রবাহটাকে কিন্তু আপনার নিজের পক্ষে যাক বিপক্ষে যাক, এটাকে যদি আপনি অনেক বেশি ওপেন করে দেন তাইলেই কিন্তু তাইলেই গুজবের ডালপালা আপনার অনেকটুকু কেটে ফেলা যায়। গুজব হোক আর যাই হোক, আমরা আসলে ছাত্রদের এক ধরনের আন্দোলন থেকে যেই ধ্বংসযজ্ঞ দেখেছি, আপনার কাছে একটু আসতে চাই আবারও অ্যাডভোকেট আফজাল হোসেন। ছাত্রদের পক্ষে আসলে এত বড় ধ্বংসযজ্ঞ করা হয়তো আমরা সবাই বুঝতে পারছি কখনোই সম্ভব নয়, নীল নকশা করে ধ্বংসযজ্ঞ করা হয়েছে সেটি বলছেন অনেকে, এবং সেটি আসলে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা ছিল। এই পরিকল্পনার মাঝে সুধা সদন ছিল, ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ছিল, এই ধরনের অনেক ধরনের আসলে তথ্য এখন সামনে আসছে। এটি নিয়ে একটু জানতে চাই, এত দীর্ঘ পরিকল্পনা আসলে আমরা কেন জানতে পারলাম না, কেন কেউ বুঝতে পারলো না? প্রশ্নগুলো আসছে, কিন্তু আমি যেটা মনে করি যে প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না। এখানে যেহেতু একটা ঘটনা ঘটেছে, অনেক প্রশ্ন আসছে, এবং সেই প্রশ্ন থেকেই আমাদের নতুন করে ভাবনার জায়গাটা তৈরি হয়েছে। এখন যাদের এগুলো ভাবনার জায়গা তৈরি হয়েছে, এই জায়গা থেকে সচেতন হয়ে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য দায়িত্বটি পালন করতে হবে, দায়িত্বশীল আচরণটি করতে হবে। সে যেখানেই থাকুক, প্রশাসনে থাকুক অথবা রাজনৈতিক অঙ্গনে থাকুক, বাংলাদেশটাকে বাঁচাতে হবে। সুতরাং আমরা যেটা বলতে চাই যে তারুণ্যের শক্তিতে আমরা বিশ্বাস করি, এবং তারুণ্যের মুখোমুখি তো আওয়ামী লীগ হতে পারে না। আওয়ামী লীগ সবসময় কিন্তু মানে তরুণদেরকে সামনে নিয়ে আসে, এবং তরুণদেরকে উৎসর্গ করেই কিন্তু দিন বদলের যে সনদ, আমরা 5 কোটিরও বেশি তরুণ, হ্যাঁ সেটাই বলছিলাম যে দিন বদলের সনদ আমরা ঘোষণা করেছিলাম 2008 সালে সে যে নির্বাচনে, এবং সেই সময় আমাদের নির্বাচনী ইস্তেহারটা এদেশের তরুণদেরকে আমরা উৎসর্গ করেছিলাম। সুতরাং সেই তারুণ্য অথবা ছাত্রদের মুখোমুখি আমার সংগঠন হবে, এইটা তো আমরা কখনোই কামনা করি না। সুতরাং আমরা মনে করি যে এই জায়গায় মানে একটা বিষয়, সেটা হলো যে ছাত্রদের সমস্ত দাবি দেওয়া যেটা তারা চায়নি সেটাও কিন্তু এখন পূরণ করা হয়েছে, 100% তারা তাদের প্রত্যাশা অনুযায়ী দাবি দেওয়া পূরণ হয়েছে। এখন যেটা হলো যে এর যে ক্ষয়ক্ষতি অথবা রক্তপাত, মানুষ হত্যা, এগুলো তো খুবই নিন্দনীয়, এবং আমি মনে করি যে প্রত্যেকটি ঘটনা সুস্পষ্টভাবে তদন্ত হয়ে এর বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বারবার কিন্তু আমরা দেখছিলাম যে আসলে হাইকোর্ট থেকেও তাদেরকে ধৈর্য ধরবার কথা বলা হচ্ছিল, প্রধানমন্ত্রী তিনি তার ভাষণে ছাত্রদেরকে ধৈর্য ধরবার কথা বলছিলেন, এরপরেও কিন্তু আমরা ধৈর্য হারা হতে দেখলাম। কেউ না কেউ কি আসলে ওই পেছন থেকে ইন্ধন জুগিয়েছে কিনা, এবং সেই ইন্ধন আসলে তারা কি করে এই সাধারণ ছাত্রদের এই আন্দোলনের মধ্যে ঢুকে ফেললো, এই প্রশ্ন আমি বলি আপনাকে। দেখুন, মানে পূর্বাপর সমস্ত ঘটনা যদি বিশ্লেষণ করেন তখন দেখবেন যে এই যে ছাত্রদের মুখ থেকে একটা স্লোগান বেরিয়ে আসলো, এখন আমি তো বিশ্বাস করি না যে সচেতনভাবে এই স্লোগানটি তাদেরকে দেওয়া হয়েছে। এর মধ্যে মুখে ছাত্রদের মনোজগতে এইরকম একটা খারাপ জিনিস কে ঢুকিয়ে দিল? অবশ্যই এর মধ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। যেতে চাই যে কারা আসলে সাধারণ ছাত্রদের এই আন্দোলনে এই ইন্ধন ঢুকিয়ে দিয়েছে। দর্শক, যেটা স্যার নিবেদিত দেশাপ্রতীকে আরো একটি বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। দেশাপ্রতীক দেখছেন। জুলফিকার আলী মানিক, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, এই আন্দোলনের পেছনে আসলে সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনে কেউ না কেউ তো নিশ্চয়ই ইন্ধন জুগিয়েছে, এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন সংশ্লিষ্টরা বলবার চেষ্টা করছেন, নাশকতাকারীদের যারা নেতৃত্ব দিয়েছেন বেশিরভাগ লোকই ঢাকার বাইরে থেকে এসেছেন। ইন্ধন আসলে মূলত কারা দিলেন, কারা আসলে এই সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে রণক্ষেত্রে পরিণত করলেন? না, এখন রাজনৈতিকভাবে তো এক ধরনের ব্লেম গেম চলছে, যেটা আমাদের এখানে সবসময় হয়। সরকারি বা ক্ষমতাসীন দলের পক্ষ থেকে একটা বলা হচ্ছে, আবার সরকার বিরোধীদের পক্ষ থেকে একটা বলা হচ্ছে, আর যাদের আন্দোলনকে ঘিরেই নাশকতাটা হলো তারা বলছে তারা এক পর্যায়ে তারাই নাশকতার সময় মাঠেই ছিল না, ফলে নাশকতার দায় তারা নিচ্ছে না। তাইলে এখন আসলে ব্লেম গেম তো এটা একটা খুবই কমন ব্যাপার, কিন্তু এই জন্য আগেও বলেছি যে এটার একটা খুব স্বচ্ছ থরো একটা ইনভেস্টিগেশন দরকার, একটা জুডিশিয়াল প্রোব হবে। বাট আমি মনে করি জুডিশিয়াল প্রোব যেটা, সেটা হয়তো একটা ডেটের 16 তারিখ তারা বলছেন, কিন্তু এই পুরো এপিসোডটার একটা এই জন্য প্রোব লাগবে। আমি আপনাকে বলি কারণ হচ্ছে এটা দুটো দিক। একটা হচ্ছে এখানে অপরাধমূলক ঘটনা ঘটেছে, রাইট? আর আপনি একটা জিনিস বলেছেন যে পেছন থেকে ইন্ধনদাতা, তাহলে এটার মাস্টার মাইন্ড খুঁজতে হবে। তাহলে মাস্টার মাইন্ডরা মনে রাখবেন, এখানে ওই যে আমি যেমন বলেছি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অতীতের এই ধরনের বিভিন্ন অপরাধ কভার করতে গিয়ে অনেক গ্রুপ তার স্বার্থে ঢুকে পড়ে, ঢুকে যে যার স্বার্থটা নেয়ার চেষ্টা করে, চরিতার্থ করার। ফলে এখানে দেখতে হবে যে পরিকল্পক কি একজন, না পরিকল্পক অনেকজন, অনেকের স্বার্থ জড়িত হয়েছে। এইসব ক্ষেত্রে অনেকেই করে কি, এই ধরনের মাস্টার মাইন্ডরা তারা নিজেরা পার্টিসিপেট করে না,
এখানে কিছু মার্সিনারি গ্রুপকে তারা হায়ার করে। ওই মার্সিনারি গ্রুপকে আপনি চিনতে পারবেন না, যেমন আমরা যেমন চিনতে পারছিলাম না রাস্তায় সহিংসতা যারা করছিল, তারা কোনো স্লোগান দিচ্ছে না, তারা কোনো দাবি জানাচ্ছে না, তারা শুধুই মাত্র সহিংসতায় লিপ্ত আছে। ফলে যেটা হয়েছে যে এই যে মার্সিনারি গ্রুপ, যেহেতু আপনি এদেরকে ধরলেও আপনি তাহলে মাস্টার মাইন্ডকে খুঁজে বের করতে হবে। এটার পরিকল্পনা কারা, পরিকল্পনার রাজনীতির জগতে কারা আছে, রাজনীতির জগতের বাইরে কারা আছে। ইভেন যেহেতু এখানে বলাই হচ্ছে যে এটার একটা নীল নকশার ব্যাপার আছে, সবসময় একটা জিনিস আমি বিশ্বাস করি যে এনি কনস্পিরেসিতে, যে আমি যদি আপনার বিরুদ্ধে একটা কনস্পিরেসি করতে চাই, আমি একজন আউটসাইডার, আমি এখানে যেমন করব, আপনার খুব কাছেও কিন্তু আমার লোকজন প্রয়োজন হবে, আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট এটাকে একদম ক্যাপিটালাইজ করা। আসলে এই বিচার যেটি খুব মাননীয় প্রধানমন্ত্রী আসলে বিচার চাইছেন বলেছেন, তিনি জনগণের কাছেই বিচার চেয়েছেন, সেই বিচার নিঃসন্দেহে দৃষ্টান্তমূলক হওয়া উচিত। আমরা নিশ্চয়ই এই ধরনের ধ্বংসযোগ্য, এই ধরনের রণক্ষেত্র আর কখনোই বাংলাদেশকে দেখতে চাই না। অ্যাডভোকেট আফজাল হোসেন, সেই বিচার, যেই বিচার মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন, তিনি নিজে বলেছেন ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার মতন ভাষা নেই, এবং আমরা সমস্ত উন্নয়নমূলক অবকাঠামোগুলোতে দেখেছি যে কিভাবে আসলে ধ্বংস করা হয়েছে। বিচার আসলে আমরা আদৌ পাবো কিনা? না, বিচার অবশ্যই হবে। এর আগে যারা গুজব সৃষ্টি করে এরকম অপকর্ম করেছিল তাদের বিচার কিন্তু বাংলাদেশ হয়েছে। কিন্তু সমস্যাটাই হলো যে একই বৃত্তের মধ্যেই কিন্তু অনেক সময় আমরা আটকে যাচ্ছি। কারণ এই যে যারা বাংলাদেশ বিরোধী শক্তি, যারা ক্ষমতা যাওয়ার জন্য এমন কোনো অপকর্ম নাই যেটা করতে না পারে, আমরা তো কোনোভাবেই বিশ্বাস করতে পারি না যে শুধুই ক্ষমতা দখল করার জন্য এইভাবে রক্তপাত হতে পারে। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গত 7 দশকের বেশি সময় ধরে যে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের সেবা করে যাচ্ছে, এবং সেই দলের দায়িত্ব যখন তিনি 81 সালে আসার পরে নিলেন, এবং তারপরে তার একটাই কথা ছিল যে রক্তপাত হোক ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার, এটা আমরা চাই না, এবং দেশে আইনের শাসন থাকবে, এবং হত্যা সন্ত্রাস কুয়ের মাধ্যমে যে ক্ষমতা পরিবর্তনের ধারাবাহিকতা সেটা নস্যাৎ করতে হবে, এবং গণতন্ত্রের ধারাবাহিকতা রাখতে হবে, এবং সেই ধারায় দেশটা চলছে। এখন যেটা হলো যে যারা মানে সমস্ত কিছুর মধ্যেই এরকম ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করতে চায়, তাদের ব্যাপারে তো আমাদের সজাগ থাকতেই হবে। কারণ ওরা তো এই যে এর আগেও তো ঘটনা ঘটেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে 1975 সালে, এবং তারপরে 21শে আগস্টের মতো ঘটনা এই বাংলাদেশেই হয়েছে। আবার ক্ষমতা দখল করার জন্য বাংলাদেশে অগ্নিসন্ত্রাস হয়েছে, মানে কত 13, 14, 15 এইসব সময়গুলোতে। এখন যেটা হলো যে আমাদের এই মুহূর্তে সবচেয়ে যেটা প্রয়োজন, আমাদের স্বস্তি দরকার, শান্তি দরকার সমাজে, এবং সেই স্বস্তি এবং শান্তি কিন্তু ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টাগুলো হচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু এই যে অফিসের সময়সীমা সেটাও কিন্তু একটু বাড়ানো হচ্ছে, স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, এবং কারফিউ যে শিথিল করার সময় সেটাও বাড়ানো হয়েছে, এবং এর মাধ্যমে আমরা মনে করি যে একটা মানে সুন্দর পরিবেশের দিকে আমরা এগোচ্ছি। এখন আমার মনে একটাই প্রশ্ন, যে দাবি দেওয়ার জন্য এত কিছু হলো, সেই দাবি দেওয়া শতভাগ মানা হইলো, তারপরও কেন আন্দোলন থামছে না? তবে একটা সুখের কথা, সেটা হলো যে বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, এবং এর বরিশালের একটা খবর আমি দেখলাম যে সেখানে যারা এই সংস্কার আন্দোলন করেছে তারা সে আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছে। সুতরাং আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ। সুতরাং এই বোধোদয় হতে হবে সব কিছুর পরেও বাংলাদেশটা আমার, এই বাংলাদেশটা ক্লাসে ফিরে যেতে হবে, আমাদের ছাত্রদের ক্লাসে ফিরে যেতে হবে, এবং তাদের পড়াশোনার পরিবেশে যেতে হবে। সুতরাং এই সমস্ত দিক বিবেচনা করেই কিন্তু এগোতে হবে। কারণ আন্দোলন সংগ্রাম, আমরাও তো আন্দোলন রাজপথে করতে করতে আজকে এই পর্যায়ে এসেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলাম, এবং 90-এর সে আন্দোলন সংগ্রামের সাথে আমরা ছিলাম, আমরা দেখেছি। এবং সেই আন্দোলন তো পৃথিবীর এমন কোনো সমস্যা নাই যেটা সমাধান করা যাবে না। এই পার্বত্য চট্টগ্রামের শান্তি কি আসে নাই? অবশ্যই আমাদের নেত্রীর হাত ধরে এসেছে, কিন্তু তার আগে কি ছিল? ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে পাহাড়ের জনপদ দীর্ঘ বছর। সুতরাং সেই জায়গাতে আমরা শান্তি ফিরিয়ে এনেছি। আমরা শুধু বিচারের দাবি না করে আসলে বিচার পাবো কিনা সেটিও একটি বড় সমাধান হতে পারে কিনা, জুলফিকার আলী মানিক? না, বিচারটা নিয়ে সবসময় আমাদের এখানে একটা শঙ্কা থাকে, কারণ বিচারের দীর্ঘসূত্রিতা। আবার এটাও ঠিক যে আপনি চাইলেই রাতারাতি বিচার পাবেন না, বা লং ইনভেস্টিগেশন। তারপরে একটা জিনিস, যতটুকু দ্রুত সম্ভব এটাকে বিচারটাকে নিশ্চিত করা। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, দেখেন যেই ছেলে মেয়েরা এই আন্দোলনটি করেছে, যেহেতু এখানে আফজাল ভাই আছেন, ওনারা রাজনীতি করেন, 10 সেকেন্ডসেই বলছি, এই বাচ্চাদের যে অনুভূতি, আবেগ, তাদের যে রাজনীতি সম্পর্কে এবং দেশ
সে নানান বিষয় প্রশাসন সম্পর্কে যে তাদের মধ্যে নানান রকমের প্রতিক্রিয়া আছে, আমার মনে হয় রাজনীতিবিদদের ওইটাও একটু কান পেতে শুনে বিবেচনায় নেওয়া দরকার, তাহলে তারা তাদের ভবিষ্যতের রাজনীতিটাকে ঠিক করতে পারবেন। আগামী দেশে সাম্প্রতিক আমন্ত্রণ রইল। ধন্যবাদ।